একটা কথা আছে না বাংলায়, যে আসলাম দেখলাম জয় করলাম। ট্রাম্প ভেবেছিল যে মানে খুব সহজেই ওই ভেনিজুয়েলার মাদুরাকে যেমন ডেল্টা ফোর্স দিয়ে একদম উঠিয়ে নিয়েছিল, ঠিক তেমনি ভাবে ওই খামেনিকে একদম প্রথম দিনই যদি হত্যা করে ফেলা যায়, তারপরে ইরানের জনগণ একদম ইরানের সরকার পরিবর্তন করে ফেলবে, বাস ইরানে একটি মার্কিন সমর্থিত সরকার বসবে। কিন্তু ট্রাম্প অবাক হয়েছে, দেখলো যে না, ইরানের জনগণ রাস্তায় নামলো না। ট্রাম্প বলল যে ইরানের জনগণ, এবার তোমাদের পালা, রাস্তায় নেমে এসো, সরকার পরিবর্তন করো এবং তোমাদের দেশকে তোমরা গড়ে নাও। কিন্তু একটা জনগণ রাস্তায় নামলো না, বরঞ্চ আরো এই সব জনগণ তারা সরকারের প্রতি সংহতি প্রকাশ করলো। এখানেই কিন্তু ট্রাম্পের 90% স্ট্র্যাটেজি মার খেয়ে গেল। যেমন করে ভেনেজুয়েলাতে মাদুরাকে উঠিয়ে নিল, তারপর নতুন সরকার তারা বলল যে আচ্ছা আমরা সব মেনে নিলাম, এখন ভেনেজুয়েলা ওদের হাতে, মনে করছিল ভেনেজুয়েলার তেল আমাদের কাছে। এখন এটা ইরানের উপর করা গেলে ইরানের তেল সম্পদ, খনিজ সম্পদ, গ্যাস সব আমাদের কাছে এসে পড়বে। সুতরাং লাভই লাভ, ব্যবসায় ব্যবসা। কিন্তু ট্রাম্পের সেই পরিকল্পনা মাঠে মারা গেল। এবং সবচেয়ে বড় ভুল করছে ট্রাম্প, কি জানেন? সেটা হচ্ছে যে ইরান আমেরিকার সব দাবি মেনে নেওয়ার পরেও শুধুমাত্র ইসরায়েলের কথায় ট্রাম্প এই হামলাটা চালালো। অনর্থক কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু এই আজকে 12তম দিনে লেটেস্ট খবর হচ্ছে ইসরায়েল এবং ট্রাম্প তারা যুদ্ধ বন্ধ করতে চায়। গতকাল ট্রাম্প ফোন করেছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, এবং সেখানে অনেক কথা হয়েছে এবং কিভাবে যুদ্ধটা আসলে বন্ধ করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ইরান বলেছে যে না, কোনো যুদ্ধ বিরতি হবে না, যুদ্ধ শুরু করেছো তোমরা, শেষ করব আমরা। এবং তোমরা যদি মনে করে থাকো যে তোমরা যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে আক্রমণ বন্ধ করে দিলেও আমরা আক্রমণ বন্ধ করব, সেটা হবে না। আমরা আক্রমণ চালিয়ে যাব। এবং সে আক্রমণ কিন্তু চলছে, আক্রমণ চলছে। এবং নতুন লিডার সাইদ মুস্তফা খোমেনি, তিনি নেতা হওয়ার পরে আক্রমণের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে। আয়াতুল্লাহ আলী খোমেনি ছিলেন বৃদ্ধ মানুষ, তিনি কিন্তু এই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতেন না। তিনি বলতেন যে না, আমাদের পারমাণবিক অস্ত্র দরকার নাই। কিন্তু এই তার ছেলে সাইদ মুস্তফা খোমেনি, তিনি কিন্তু আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এর সঙ্গে কিন্তু তার খুব ডিপলি রিলেশন। এবং তিনি আরো দ্বিগুণ গতিতে হামলা করতেছেন এবং নতুন নতুন কৌশল নিচ্ছেন। কি কৌশল? যেমন আমি একটু ইত্তেফাক থেকে পড়ে শোনাই। লিখেছে, যুদ্ধের কৌশলে ভয়াবহ পরিবর্তন, 1000 কেজির মিসাইল ছুড়ছে ইরান। একটা কথা বলি, ইসরায়েলে কিন্তু প্রচুর হতাহত হচ্ছে। একটা খবর শুনলাম যে নেতানিয়াহুর ভাই মারা গিয়েছে। সকল ইসরায়েলরা বাংকারে আছে, নেতানিয়াহু নিজেও কিন্তু বাংকারে আছে। অনেকে বলেন যে নেতানিয়াহু মারা গেছে, কারণ তারা নেতানিয়াহুকে দেখেন না। আসলে নেতানিয়াহু জীবিত আছেন, তিনি বাংকারে লুকিয়ে আছেন। এখানে বলতেছে যুদ্ধের কৌশলে ভয়াবহ পরিবর্তন, 1000 কেজির মিসাইল ছুড়ছে ইরান। ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের আজ 12তম দিনে রণকৌশলে বড় ধরনের পরিবর্তন ঘোষণা দিয়েছে তেহরান। গত রোববার ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু সেই সব মিসাইলই ব্যবহার করবে যেগুলোর পেলোড বা গোলা বারুদ বহন ক্ষমতা 1000 কেজি বা তার বেশি। এই ঘোষণা যুদ্ধের ময়দানে সংখ্যা কমানোর পরিবর্তে বরং বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন সামরিক পর্যবেক্ষকরা। যুদ্ধের শুরুতে ইরানের কৌশল ছিল শাহেদ 136 ড্রোনের মতো সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে শত্রু শিবিরের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা। এর মূল উদ্দেশ্য ছিল স্যাচুরেশন অ্যাটাক বা একসঙ্গে প্রচুর ড্রোন ও মিসাইল ছুড়ে ইসরায়েল এবং আমেরিকার দামি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করিয়ে ফেলা। আমি আগেও বলেছি যে ইরানের এই শাহেদ ড্রোন, $50,000 ড্রোন ঠেকাতে যে ইন্টারসেপ্টর ছুটতো আমেরিকা ইসরায়েল, এগুলোর দাম মিলিয়ন মিলিয়ন ডলার। হ্যাঁ, তো ইরান চেয়েছে এইগুলো আসলে খরচ করে ফেলানো। জেনারেল মুসাবি বলেন যে এই মিসাইলগুলো ম্যাক 8 এর বেশি গতিতে চলতে পারে এবং এর গতিপথ পরিবর্তন সক্ষমতা রয়েছে। গতিপথ পরিবর্তন সক্ষমতা বলতে যেমন মিসাইল যাচ্ছে, আবার ইসরায়েল ইন্টারসেপ্টর মারছে, যখন মিসাইল দেখতেছে যে ইন্টারসেপ্টর আসতেছে, সে গতিপথ পরিবর্তন করে ফেলবে। এইভাবে যাবে। এটা পরিবর্তন করতে পারে, যা ইসরায়েলের অ্যারো 3 এর মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে। এবং একটি 1 টনের মিসাইল যদি লক্ষ্য ভেদে সফল হয়, তবে তা একটি বিমান ঘাঁটি বা একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের বরাতে জানা গেছে যে দুবাই বিমানবন্দর এবং সৌদি আরবের রাস তানুরাস তৈল শোধনাগারের মতো আঞ্চলিক অবকাঠামো এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তু তালিকায় রয়েছে। বর্তমানে ইরান রস্তাগারে 1800 কেজি বিস্ফোরক বহনে সক্ষম খোররাম শাহর মিসাইল রয়েছে। এই খোররাম শাহর মিসাইল কিন্তু খুবই বিধ্বংসী। এটা একটা ছুড়েছে মনে হয় ইরান, সম্ভবত আর ছুড়ে নেই, যা প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার সেজিল মিসাইল এবং 3000 কিলোমিটার পাল্লার
সুমা ক্রুজ মিসাইলও ইরানের হাতে রয়েছে, যেগুলো এখনো ইরান ব্যবহার করেনি, এবং ইরানের সুমার মিসাইলে পারমাণবিক অস্ত্র আছে বললেও ধারণা করা হচ্ছে। একটা পারমাণবিক অস্ত্র মারলে কিন্তু পৃথিবী শেষ। প্রতিরক্ষা বিশ্লেষক সানাকা আরসেলম পেরোরার মতে ইরান এখন যুদ্ধের ইন্টারসেপ্ট ম্যাথ বা গাণিতিক সমীকরণ বদলে দিচ্ছে। আগে একটা ইরানি ড্রোন ধ্বংস করতে $4 মিলিয়ন পেট্রিয়েট মিসাইল ব্যয় করাটা ছিল আমেরিকার জন্য অর্থনৈতিক চাপ, কিন্তু এখন ভারী মিসাইল ঠেকাতে ইন্টারসেপ্টর মিসাইল মিস হলে, যদি মিস হয়ে যায় এবং সেটা যদি ইসরায়েল আঘাত হানে, তার পরিণতি হবে চরম ভয়াবহ। এতে আকাশ প্রতিরক্ষাকারীদের দ্রুত ইন্টারসেপ্টর মজুদ শূন্য হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকার যে অপারেশন এপিক ফির জবাবে তেহরানের যে এই হেভি পেলোড নীতি, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা আরো বাড়িয়ে দেবে বলেই ধারণা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইরান এখন করতেছে কি, ক্ষেপণাস্ত্রের ভিতরে ছোট ছোট ক্লাস্টার বোমা রাখে আর কি। যেমন একটা ক্ষেপণাস্ত্রের ভিতরে অনেকগুলো ক্লাস্টার বোমা। তো এই ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের আকাশে আসে, তখন ইসরায়েল আবার ইন্টারসেপ্টর ছুড়ে ওই ক্ষেপণাস্ত্রটাকে আকাশে ধ্বংস করে দেওয়ার জন্য যখন ছুড়ে, যখন দুইটা ক্লাশ হয়, তখন এই যে ভিতরে কয়েকশো ক্লাস্টার বোমা, এগুলো ওই মাটিতে পড়ে মাটিতে আবার ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হলে সেখানে অনেক হতাহত হয়। এবং এই ক্লাস্টার বোমা সমৃদ্ধ মিসাইল মারাতে কিন্তু গত কয়েকদিনে ইসরায়েলের প্রচুর লোক হতাহত হয়েছে, কিন্তু এগুলো এরা গোপন রাখে। এবং এই যে হতাহতের সংখ্যা গোপন রাখার জন্য, ইসরায়েলের ধ্বংসযজ্ঞ যাতে গোপন রাখা যায়, এর জন্য রাস্তা যত সিসি ক্যামেরা আছে সব সিসি ক্যামেরা ইসরায়েলিরা ধ্বংস করে দিয়েছে, যাতে কোনো কিছু দেখতে না পারে এবং কাউকে ভিডিও করতে দেওয়া হয় না। সেম থিং হ্যাপেন্ড ইন গালফ কান্ট্রি গুলোতে, যেমন ওই কাতার, কুয়েত, আবুধাবি, বাহরাইন, আরব আমিরাত, মানে কোথাও কাউকে ভিডিও করতে দেওয়া হয় না। এবং বহু বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে শুধু এই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য। সুতরাং বাংলাদেশে বেড়া সাবধান, শুধু ভিডিও করার দরকার নাই। আপনার রুটি যেখানে সেখানে আসলে এগুলোর কোনো প্রয়োজন নেই। ওদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার আজ মঙ্গলবার বলেছেন যে ইরানের সঙ্গে ইসরায়েল অনন্তকালের যুদ্ধ চায় না। আমরা এই সংঘাত কখন শেষ হবে সে বিষয়ে আমেরিকার সঙ্গে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব। তার মানে এই যুদ্ধ আসলে ইসরায়েলও আর করতে চাচ্ছে না। ওদিকে ইরানের নতুন লিডার সাইদ মুস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন ওমানের বাদশাহ। তার কিছুক্ষণ পরেই অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের বাংলাদেশের এই খলিলুর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সাইদ মুস্তফা খামেনিকে অভিনন্দন জানানোর মতো সাহস তাদের নাই। কেন নাই আপনারা ভালো করে জানেন যে খলিল সাহেব কোন যোগ্যতায় এই বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হলো, কার পরামর্শে, এগুলো তো আর আপনাদেরকে বলা লাগবে না। গতকাল ট্রাম্প বলেছে যে যুদ্ধ যে কোনো মুহূর্তেই বন্ধ হতে পারে, এবং অনেকেই মনে করতেছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করবে। ট্রাম্প বলবে যে হ্যাঁ আমি জয়ী হয়েছি, ইরানের নেতা মারা গেছে, তারপরে ইরানের অবকাঠামো ধ্বংস হয়েছে, ইরানের নৌবাহিনী শেষ, সুতরাং আমরা জয়ী হয়েছি এবং আমরা এই যুদ্ধ বন্ধ করলাম। কিন্তু ইরানের স্পিকার আর সোজা বলে দিয়েছে যে যুদ্ধ কখন বন্ধ হবে এটা অন্য কেউ না, এটা ইরান ঠিক করবে এবং আমরা কোনো যুদ্ধ বিরতিতে যাব না। এখন আমেরিকা যুদ্ধ বন্ধ ঘোষণা করলেও ইরান কিন্তু ঠিকই যুদ্ধ চালিয়ে যাবে, কারণ ইরানের যুক্তি হচ্ছে যে গত বছরের জুনে যখন 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল ইরান, আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে, সেই সময় কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে ওমানের মধ্যস্থতায় ইরানরা চুক্তি করেছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র কখনোই তৈরি করবে না। সেই চুক্তির পরেও এই এখন আবার এই 28শে ডিসেম্বর একদম নতুন করে যুদ্ধ শুরু হলো। কাজেই যারা এরকম চুক্তি খেলা করে বিশ্বাসঘাতকতা করতে পারে, যারা আবার এই যুদ্ধবিরতি চেয়ে আবার যে পর আক্রমণ করবে না, তার কি গ্যারান্টি, তাই না? এরকম তারা বলে যে আর যুদ্ধ করবো না, কয়দিন পরে আবার অ্যাটাক করে। সুতরাং এবার আর কোনো যুদ্ধবিরতি না, বিশ্বাসঘাতকদেরকে আর বিশ্বাস করা যাবে না। শেষ পর্যন্ত ট্রাম্প বাধ্য হয়ে গতকাল রাতে পুতিনকে ফোন করে বলেছে যে আমরা যুদ্ধবিরতি চাই, আমরা যুদ্ধ চালাবো না, তুমি মধ্যস্থতা করো। পুতিন বলেছে ঠিক আছে আমরা দেখি। কাতারের এক মন্ত্রী তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমরা এই যুদ্ধের ফলে খুবই বিরক্ত, কারণ আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই ইসরায়েল এবং আমেরিকা মিলে এই যুদ্ধ শুরু করেছে। সুতরাং এই গালফ কান্ট্রিগুলো, মানে আরব দেশগুলো, তারাও বুঝতে পেরেছে যে আসলে আমেরিকা এই আরব দেশগুলোর নিরাপত্তার চেয়ে বেশি চিন্তা করে ইসরায়েলের কথা। যতই বলুক যে তোমরা আমার আপন, তোমার দেশে আমাদের ঘাঁটি করতে দাও, কিন্তু আসলে এই আমেরিকা আরব দেশগুলো তো ভাবে না, আমেরিকা ভাবে ইসরায়েলের কথা। যদি ভাবতো তাহলে ওদের সঙ্গে আলোচনা না করেই ইরানকে আক্রমণের মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারতো না। এটা আরব দেশগুলো দেরিতে হলে বুঝতে পেরেছে। এদিকে আজকে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরানে
এবং এই হামলা করেছে আমেরিকা ইসরায়েল। সেটা তো প্রতিদিনই করে, আজকেও করেছে, প্রচুর বিল্ডিং এ হতাহত হয়েছে, কিছু লোক মরেছে, এগুলো তো করতেছে। আরেকটা খবর হচ্ছে যে আজকে ইরান প্রচুর মিসাইল মেরেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে এবং আশেপাশে আরো যে শহর আছে সেগুলোতে বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে তারা কোনো জাহাজ চলাচল করতে দিবে না। হরমুজ প্রণালী দিয়ে শুধু সেই সব দেশে জাহাজই চলাচল করতে পারবে যেই সব দেশগুলো ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেয় এবং রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। জবাবে ট্রাম্প বলেছে যে যদি হরমুজ প্রণালীতে কোনো জাহাজকে আটকে দেওয়া হয় তাহলে ইরানের উপর এখন যে হামলা করতেছি তার চেয়ে 20 গুণ বেশি হামলা চালাবো। এখন প্রশ্ন হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যায় সেই জাহাজগুলো আটকায় কে? আটকায় ইরানের নৌবাহিনী। কিন্তু ট্রাম্প তো অলরেডি বলেই দিয়েছে গতকালকে গত পরশু যে ইরানের নৌবাহিনী বলে কিছু নাই, ধ্বংস করে দিয়েছি। যদি ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের নৌবাহিনী বলে কিছু নাই থাকে তাহলে ইরান কিভাবে ওই হরমুজ প্রণালীতে জাহাজগুলো আটকায়? তার মানে ইরানের নৌবাহিনী পুরো মাত্রায় সক্রিয় আছে। ওদিকে খামেনিকে শেষ করে দেওয়া হয়েছে। মনে করেছিল যে ইরানের মানুষ রাস্তায় নেমে আসবে, রাস্তায় নেমে নতুন সরকার গঠন করবে, কিন্তু ইরানের মানুষ রাস্তায় তো নামেইনি, বরং নতুন নেতা সাইদ মুস্তফার আন্ডারে ঐক্যবদ্ধ। ওদিকে ইসরায়েলিরা ইরানের মিসাইলের আঘাতের পর আঘাতে এত জর্জরিত যে তারা দিনের পর দিন মাটির নিচে বাংকার থাকতে থাকতে তারা ক্লান্ত হয়ে গিয়েছে। ওদিকে আবার নেতানিয়াহুর বাসায় মিসাইল হামলা হয়েছে এবং তার ভাই নাকি মারা গিয়েছে বলে শোনা যায়। এবং ইসরায়েলিরা এত ভয় পেয়েছে যে তারা এই যুদ্ধ বন্ধ করার জন্য তারা এখন রাস্তায় নেমে আন্দোলন করতে চায়, কিন্তু সরকার বলেছে, ইসরায়েল সরকার, যে না, এখন রাস্তায় নামা যাবে না, আন্দোলন করা যাবে না, এখন সেই সময় না। ওদিকে আবার ইরানিরা করতেছে কি? গতকালকে দেখেছেন আপনারা, নতুন লিডার সাইয়েদ মুস্তফা খামেনির সমর্থনে লাখ লাখ মানুষ তেহরানের রাজপথে নেমেছিল। এবং যখন তারা তেহরানের রাজপথে নেমেছে লাখ লাখ মানুষ, তখন কিন্তু বিভিন্ন জায়গায় আমেরিকা ইসরায়েল বিমান থেকে বোমা বর্ষণ করতেছে, কিন্তু একটা লোকও ভয় পেয়ে ফেরত যায়নি। তারা বলতেছে না, আমরা ভয় পাবো না, আমরা এই লাখ লাখ লোক আমরা আসি, আমরা এখানেই থাকবো এবং আমরা আমাদের এই নতুন নেতার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করলাম। একজন ইরানিও সমাবেশ ছেড়ে যায়নি। তাদের পরিষ্কার কথা, বিমান থেকে বোমা মেরে তোমরা আমাদের দেশ দখল করতে পারবে না। আমেরিকা ভেবেছিল খামেনিকে শেষ করে দেওয়ার পরই আসলে সব শেষ হয়ে যাবে এবং ইরানের মানুষের মধ্যে খামেনির বিরুদ্ধে যে ক্ষোভ, সেই থেকে ইরানের মানুষ রাস্তায় নেমে এসে নতুন সরকার গঠন করবে এবং সেই সরকার হবে মার্কিন সমর্থিত এবং এভাবে আমেরিকা ইরানের ওই তেল সম্পদ দখল করে নেবে। কিন্তু ইরানের জনগণ ঠিকই রাস্তায় নেমেছে, আমেরিকার পক্ষে না, নেমেছে তাদের নতুন নেতা সাইদ মুস্তফা খামেনিকে অভিনন্দন জানাতে এবং আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সুতরাং এই আমেরিকাকে ইরানিরা চিনতে বিন্দুমাত্র ভুল করেনি। এখন ট্রাম্প বলতেছে একবার কুর্দি বাহিনীকে পাঠাবো, আরেকবার বলতেছে স্থল বাহিনীকে পাঠাবো, আবার অনেকে বলতেছে যে হয়তোবা পরমাণু বোমাও নিক্ষেপ করতে পারে, কারণ পরমাণু বোমা ছাড়া তো আর এত বড় দেশ ধ্বংস করা যায় না। সর্বশেষ পরমাণু বোমা মেরেছিল হিরোশিমাতে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন দেখেছেন যে হিরোশিমা কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। পরমাণু বোমা কিন্তু খুবই একটা গোটা দেশ মহাদেশ ধ্বংস করে দেয়। এখন অনেকে বলতেছে এটা করতে পারে। আমার মনে হয় যে ট্রাম্প এত বড় বিধ্বংসী সিদ্ধান্ত সে নিবে না। সে আসলে করবে কি, কারণ ট্রাম্প ভালো করে জানে যে ইরানের 3 দিকে কিন্তু পর্বতমালা, 3 দিকে পর্বত দিয়ে ঘেরাও করা, শুধু পাকিস্তানের দিকে একটু খালি আছে। সুতরাং ওই দিক দিয়ে সারা বা ভিতরেও ট্রাম্প আসলে স্থলবাহিনী দিয়ে ইরানে জিততে পারবে না। তারপরে যদি তর্কের খাতিরে ধরেই নি যে ট্রাম্প স্থলবাহিনী পাঠালো, সেখানে ইরান পরাজিত হলো, ট্রাম্প ইরানে নতুন সরকার বসালো, কিন্তু কয়দিন? আফগানিস্তানে কিন্তু সেম জিনিস হয়েছে। আফগানিস্তানে তালেবানদেরকে পরাজিত করে আমেরিকা তাদের সমর্থিত সরকার বসিয়েছে এবং সেই সরকার ছিল খুবই দুর্বল সরকার। সেই সরকারকে আমেরিকা শক্তিশালী করার বহু চেষ্টা করেও পারেনি। 20 বছর পরে তালেবানদের হাতেই ক্ষমতা দিয়ে রাতের অন্ধকারে আফগানিস্তান ছেড়ে পালিয়ে এসেছে। সুতরাং দখল করলেও যে ইরান বীরের জাতি, যারা কোনো দিন সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করেনি, সেই ইরানকে ট্রাম্প কয়দিন দখল করে রাখতে পারবে? পারবে না। আফগানিস্তান যুদ্ধে হাজার হাজার মার্কিন সৈন্য নিহত হয়েছে এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, রেজাল্ট হয়েছে 0। ইরানেও ঠিক একই পরিণতি হবে। এই কারণেই ট্রাম্প এখন বুঝতে পেরেছে। এখন যেটা বললাম আমি, যে ট্রাম্প হয়তো আর 1 সপ্তাহ 2 সপ্তাহ তারপর ট্রাম্প নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করে তারপর আস্তে সেখান থেকে সরে আসবে। কিন্তু এর ফলে একটা জিনিস প্রমাণিত হবে যে সাম্রাজ্যবাদী আমেরিকা আসলে এই পৃথিবীতে যা চায় তা হয় না। আমেরিকার যে মান সম্মান আছে সব ধুলায় মিশে যাবে এবং আমেরিকা যেটা পরাশক্তি ভাবা হয় এটা আর মানুষ ভাববে না। তারা বুঝে যাবে যে এই দুর্বল বিশ্ব জেনে যাবে যে এই গরিব দেশ ইরান,
যাদেরকে আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছে আজকে কয়েক দশক ধরে, সেই ইরানিদের কাছে আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশও পরাজয় বরণ করে লেজ গুটিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এবং এটাই হচ্ছে পরিণতি। এবং আমি এই আমেরিকার জিতার কোনো লক্ষণই দেখি না। আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধে লেজ গুটিয়ে সরে যাবে, এটাই হচ্ছে এই যুদ্ধের ভবিতব্য। তবে আমরা আসলে চাই, যারা আমরা সাধারণ মানুষ, যে যুদ্ধ বন্ধ হোক, কারণ এই যুদ্ধ কিন্তু কারোর জন্যই সুখকর না। যুদ্ধ কিন্তু ক্ষতিই বাড়ায়। যুদ্ধে আসলে কেউই জিতে না। এই যুদ্ধে আমেরিকা পরাজিত হবে, ইসরায়েল পরাজিত হবে, বাট ইরানেরও তো প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে, তাই না? প্রচুর মানুষ মারা গেছে। তারপরেও ইরানের তো দোষ নাই, তাই না? ইরান তো আক্রমণ করেনি, আক্রমণ তো আমেরিকায় শুরু করেছিল। আমরা যুদ্ধ চাই, শান্তি চাই, কারণ যুদ্ধ বাড়লে আমাদের বাংলাদেশের মতো দেশও কিন্তু আক্রান্ত হবে, আমাদের অনেক কষ্ট হবে, আমাদের দেশের জনগণ কষ্ট পাবে। আমরা চাই না যুদ্ধ হোক, আমরা চাই এই বিশ্বের সবাই শান্তি থাকুক এবং বাংলাদেশের জনগণও শান্তি থাকুক। ধন্যবাদ।